পাণ্ডুলিপি অডিও বুকে সবাইকে স্বাগতম। ভারতীয় বাঙালি লেখক ডাক্তার নিহার রঞ্জন গুপ্ত বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় রহস্য কাহিনীকার। গোয়েন্দা চরিত্র কিরিট রায়ের স্রষ্টা হিসেবে তিনি উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন। তিনি ১৯১১ সালের ৬ জুন তৎকালীন যশোর জেলা, বর্তমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনায় জন্মগ্রহণ করেন। লেখালেখির পাশাপাশি তিনি ছিলেন একজন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ। দীর্ঘদিন কলকাতা মেডিকেল কলেজে জনমানুষের চিকিৎসা সেবায় রত ছিলেন। ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি এই মহান লেখক পরলোক গমন করেন। আজকে আমরা পাঠ করব ডাক্তার নিহার রঞ্জন গুপ্তের জনপ্রিয় উপন্যাস ঘুম নেই। বইটি আগাথা ক্রিস্টির মার্ডার অব রোজার একরাইট অবলম্বনে লেখা বলে অনেকেই মনে করলেও লেখক তা কখনো স্বীকার করেননি। শুরু করছি নিহার রঞ্জন গুপ্ত রচিত রহস্য উপন্যাস ঘুম নেই। কাল রাতেও আবার তুমি কাঁদছিলে দাদা। চায়ের টেবিলে এসে টিপট থেকে কাপে চা ঢালতে ঢালতে মিতা বললে। দ্বিতীয় কাপে চিনি মেশাতে মেশাতে আমি মিতার মুখের দিকে তাকালাম। আজ কয়েকদিন থেকেই বোন মিতা আমাকে ওই কথাটা বলছে। প্রথম দিন হেসে ওর বক্তব্য থামিয়ে দিয়েছি, দ্বিতীয় দিনও স্বপ্ন দেখেছে বলে কথাটা উড়িয়ে দিয়েছি, কিন্তু আজ আর কেন যেন কোনো প্রতিবাদী আমার কণ্ঠ থেকে বের হলো না। অন্যমনস্কভাবে চায়ের কাপে চামচটা ডুবিয়ে নাড়তে লাগলাম নিঃশব্দে। চায়ের কাপে একটা মৃদু চুমুক দিয়ে মিতা বোধহয় আমাকে চুপ করে থাকতে দেখেই এবার বললে, তুমি নিজেই একজন বিলেত ফেরত ডাক্তার দাদা, তবু বলছি একবার তুমি কলকাতায় গিয়ে কাউকে কনসাল্ট করে এলে পারতে। হ্যাঁ, তাই যাব না হয়, কিন্তু সত্যি তুই আমাকে এত রাতে কাঁদতে শুনেছিস? এক আধ দিন নয়, পরপর কয়েক রাত্রি শুনেছি তুমি ঘুমের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদো। তোর শোনাটা তো ভুলও হতে পারে মিতা, কণ্ঠে জোর দিয়েই এবারে বলি। না, ভুল নয়, স্পষ্ট শুনেছি। প্রথম রাতে কান্নার শব্দ শুনে আমার ঘুম ভেঙে যেতে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারিনি, কিন্তু দ্বিতীয় রাতে শোনার পর তোমাকে তো বলেছি, কেমন কৌতূহল হলো, বিছানা থেকে উঠে পড়লাম। তোমার আর আমার শোয়ার ঘরের মাঝখানের দরজাটা সেদিন খোলাই ছিল, মনে হলো স্পষ্ট যেন তোমার ঘরের ভেতর থেকেই চাপা কান্নার শব্দটা আসছে। প্রথম তো ভেবেই পাই না তোমার ঘর থেকে কান্নার শব্দ আসছে কি করে। তারপর এগিয়ে গিয়ে তোমার বিছানার সামনে দাঁড়াতেই চমকে উঠলাম, দেখি তুমি ঘুমের মধ্যে কাঁদছ। ভাবলাম হয়তো কোনো স্বপ্ন দেখে কাঁদছ, কিন্তু তার পরের এবং তার পরের রাতেও যখন তোমাকে কাঁদতে শুনলাম, তখন সর্বপ্রথম তোমাকে আমি কথাটা না বলে পারিনি, কিন্তু কথাটা শুনে তুমি আমাকে হেসেই উড়িয়ে দিলে। পরের দিনও বললে আমি স্বপ্ন দেখেছি। মিতার কথায় আর আমি কোনো জবাব দিলাম না। চায়ের টেবিল থেকে নিঃশব্দে উঠে পড়লাম। বেলা ৮টা প্রায় বাজে। ডিসপেন্সারিতে রোগীর ভিড় জমতে শুরু করেছে। নিজের শয়নঘরে এসে জামা গায়ে দিয়ে ডিসপেন্সারিতে যাওয়ার জন্য ড্রাইভারকে গাড়ি বের করতে বললাম। বাড়ি থেকে সামান্যই দূরে বড় রাস্তার ওপারে আমার ডিসপেন্সারি। দীর্ঘদিন ধরে রাঁচি শহরে আছি আমরা। বাবা প্রথম যৌবনে কন্ট্রাক্টরি কাজ নিয়ে এসেছিলেন রাঁচি শহরে, তারপর এই শহরের মায়া কাটিয়ে উঠতে পারেননি। এখানেই একটি নির্জন শহরের প্রান্তে মনের মতো একটা বাড়ি করে বসবাস শুরু করে দেন। সেও আজ খুব কম করে ৩০ বছর আগেকার কথা। ভাই বোন আমরা মাত্র দুটি, আমি আর মিতা। মিতা আমার চাইতে প্রায় ১৪ বছরের ছোট। আমার বয়স যখন ১৬ বছর ও মিতার মাত্র ২ বছর বয়স, সেই সময় মা মারা যান। চিরদিন বিহারে মানুষ, বাবাও বিহারেই বলতে গেলে জীবনের দীর্ঘদিন কাটিয়ে বিহারেই ডোমিসাইলড হয়ে গিয়েছিলেন। মেডিকেল কলেজ থেকে MBA পাশ করার পর বিলেতে MRCP পরীক্ষা দেওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছি, সেই সময় বাবার মৃত্যু হয়। তারপর বিলেত থেকে ফিরে এসে রাঁচি শহরেই প্র্যাকটিস শুরু করলাম, কারণ বাবার একান্ত ইচ্ছে ছিল এখানেই প্র্যাকটিস করি। এবং প্র্যাকটিস করতে বসে দেখলাম ভুল করিনি। পিছনে একটা মোটা রকমের বিলেতি খেতাব থাকার দরুন অল্প দিনেই প্র্যাকটিস জমে উঠল।
বাবার আকস্মিক মৃত্যুতে বিলেতে পড়বার সময় ছাত্র অবস্থায় অর্থের অভাব বেশ হয়েছিল। কারণ সারা জীবনে বাবা যেমন প্রচুর উপার্জন করেছিলেন, তেমনি খরচও করে গিয়েছিলেন দুহাতে। সম্বলের মধ্যে ছিল কেবল রাঁচির ওই বসত বাড়ি এবং মার কিছু অলংকার। বিলেত থেকে ফিরে এসে প্র্যাকটিস করতে বসে ও প্র্যাকটিস না জমে ওঠা পর্যন্ত অর্থের অভাবটা বেশ তীব্রই ছিল। সেসব দিনের কথা ভুলব না কোনোদিন। ইদানিং আর অবশ্য সে অভাবটা নেই। সংসারটাও আমাদের ছোট্ট। আমি আর একটি ছোট বোন, মিতা। আমিও বিয়ে করিনি, মিতাও করেনি। বিয়ে পাশ করে মিতা এখানে গার্লস স্কুলে চাকরি করছে, বছর 3 হলো। একই মা বাবার সন্তান হলেও মিতা ও আমি, আমাদের দুজনের মধ্যে চেহারায় ও চরিত্রে একেবারে কিন্তু মিল নেই। আমার রং কালো, লম্বা চওড়া চেহারা, আর এও আমি জানি দেখতে আমি কুৎসিত। অথচ মিতা আমার নিজের সহোদরা, রোগাটে পাতলা চেহারা, টকটকে গৌর গাত্র বর্ণ এবং চোখ মুখ অতীব সুশ্রী, ঠিক বিপরীত। অপরিচিতরা প্রথমটা তো বিশ্বাসই করতে চায় না যে আমরা আপন সহোদর ভাই বোন। মিতার গলার স্বরটি মিষ্টি, আমার গলার স্বর কর্কশ, তাও আমি জানি। চট করে আমি মেজাজ খারাপ করি না। আমি বড় শত্রুর সঙ্গেও খারাপ ব্যবহার করি না, উচিত জেনেও নিষ্ঠুর সত্যি কথাটা বলতে লজ্জা পায়। অথচ মিতা চট করে মেজাজ খারাপ করে, শত্রুকে দু চোখে দেখতে পারে না এবং কোনরূপ দ্বিধা বা সংকোচ না করে স্পষ্ট কথা মুখের উপর বলে দেয়। স্থানীয় ডাক্তার হলেও আমার হৃদ্রতা বলতে কারো সঙ্গে বড় একটা কিছু নেই। অর্থাৎ এক কথায় আমি আদৌ মিশুক নই। কিন্তু মিতার সঙ্গে শহরের অনেকেরই মধুর হৃদ্রতা আছে। মিতার বন্ধু ও বান্ধবীর অভাব নেই। আমার সত্যিকারের বন্ধু বলতে এই শহরে কেউই নেই। ডিসপেন্সারিতে এসে দেখি সেদিন 2-3টের বেশি রোগী নেই। তাদের দেখে ঔষধপত্রের ব্যবস্থা করে দিতে ঘণ্টাখানিকও লাগলো না। পার্টিশন দেয়া চেম্বারের মধ্যে বসে একটা সিগারেট ধরালাম। রাঁচি শহরে এবার পৌষের গোড়াতেই দেখছি শীতটা বেশ জাঁকিয়ে এসেছে। খোলা জানালা পথে রাস্তার প্রবাহমান জনস্রোতের দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে সিগারেটটা টানতে টানতে আবার মিতার কথাগুলো মনের মধ্যে ভেসে উঠল। সত্যি কি আমি রাতে বিছানায় শুয়ে ঘুমের মধ্যে কাঁদি? কিন্তু কেন? ঘুমের ঘোরে আমি কাঁদতেই বা যাব কেন? মনের কোথাও কোনো দুঃখ তো নেই আমার, কোনো দুশ্চিন্তাও নেই। অথচ দিন 15 থেকে নাকি মিতা রাত্রে আমার ঘুমের মধ্যে কান্না শুনতে পাচ্ছে। সুইং ডোরের ওপাশে সহসা কিরিট রায়ের কণ্ঠস্বর শোনা গেল। ডাক্তার সেন আছেন নাকি? কে? মিস্টার রায়, আসুন আসুন। কিরিট রায় এসে ঘরের মধ্যে ঢুকলেন সুইং ডোর ঠেলে। এত সকালে কি খবর? বসুন বসুন। কিরিট রায় সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসলেন। চমৎকার দেহসুষ্ঠ ভদ্রলোকের। প্রথম পরিচয়ের দিনে যেমন দেখেছিলাম, আজও তেমন দেখলাম। পরিধানে গেরুয়া পাঞ্জাবি ও সাদা পায়জামা, গায়ে একটা সাদা শাল, পায়ে চপ্পল, মুখে বার্মা চুরুট। কথা বললাম আবার আমি। তারপর আরো কিছুদিন এখানে আছেন তো? হ্যাঁ। সকালে বেড়াতে বের হয়েছিলেন বুঝি? হ্যাঁ, বেশ লাগে সকালবেলাটা ঘুরতে এখানে। বলেই একটু থেমে বললেন, একটা কথা আপনাকে জিজ্ঞেস করব ভাবছিলাম ডাক্তার সেন। আচ্ছা, এখানকার এক ভদ্রলোকের মুখে শুনেছিলাম পুলকের দাদা জগৎ জীবনবাবুও নাকি টিবিতে মারা গিয়েছিলেন। প্রশ্নটা করে কিরিট রায় আমার মুখের দিকে তাকালেন। কার মুখে শুনেছেন? ওই যে, আমি যে বাড়িটায় আছি সেই বাড়িরই পাশের নির্মল চৌধুরী। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমার চিকিৎসাতে তো কিছুদিন ছিলেনও। ওদের এক বোনও নাকি টিবিতে মারা গিয়েছিলেন। ইনফেকশনটা বোধহয় ওদের 2 ভাই বোনের সেখান থেকেই হয়েছিল, বললাম আমি। স্বাভাবিক। তারপর একটু থেমে কিরিট রায় বললেন, পুলকের দাদাও তাহলে টিবিতে মারা গেছেন? পুলকের যে টিবি হয়েছে সে কথাটা অবশ্যই আমি বছর 5 আগেই তার এক চিঠিতে জেনেছিলাম। আপনি জানতেন? হ্যাঁ, এককালে পুলকের সঙ্গে প্রেসিডেন্সিতে বছর 2 একত্রে পড়েছিলাম। সেই সময়েই আমাদের মধ্যে হৃদ্রতার সূত্রপাত, কিন্তু তারপরও ওর চিঠিতেই জেনেছিলাম ও নাকি একেবারে সুস্থ হয়ে গিয়েছিল। হ্যাঁ, হয়েছিলেন।
মাঝখানে বছরখানেক আগে ওর সঙ্গে একবার কলকাতায় দেখা হয়েছিল। তখনও দেখছিলাম চমৎকার চেহারা। হাসতে হাসতে আমাকে বললে রোগ নাকি তার শরীর থেকে পালিয়ে গিয়েছে। আমি নিজেও কম আশ্চর্য হইনি মিস্টার রায়। শেষে মাসখানেক তো আমি চিকিৎসা করেছিলাম, কোনো ওষুধই যেন আর ধরল না। কিরিট রায়কে যেন কেমন অন্যমনস্ক মনে হলো খোলা জানালা পথে বাইরের দিকে অলস দৃষ্টিতে তাকিয়ে যেন কি ভাবছেন। এক কাপ চা হবে নাকি মিস্টার রায়? চা? না ধন্যবাদ বলেই উঠে পড়লেন মিস্টার রায়, এবং যেমন ক্ষণপূর্বে হঠাৎ ঘরে ঢুকেছিলেন তেমনি হঠাৎ যেন আবার ঘর থেকে বের হয়ে গেলেন। কিরিট রায়ের সঙ্গে আলাপ আমার মাত্র দিন পাঁচেক হবে, আর আলাপটাও হয়েছিল আমার বোন মিতার মধ্যস্থতায়। আমাদের বাড়ি বিরাম কুটিরের পাশ দিয়ে যে অপ্রশস্ত কাঁচা পায়ে চলার রাস্তাটা চলে গিয়েছে তারই 7-8খানা পরের বাংলো প্যাটার্নের একতলা বাড়ি সানি লজে উনি দিন দশেক হলো এসে উঠেছেন। ইতিমধ্যে একদিন ওকে স্থানীয় তরুণ তরুণীদের ক্লাব সান্ধ্য বাসরে ওরই এখানকার পাশের বাড়ির ভদ্রলোক নির্মল চৌধুরী নিয়ে গিয়েছিলেন। সেখানে আমার বোন মিতার সঙ্গে নাকি ওর আলাপ হয়। তারপর মিতাই ওকে পরের দিন আমাদের বাড়িতে চায়ের নিমন্ত্রণ করে এনেছিলেন, এবং আমার আলাপ ওর সঙ্গে সেই দিনই হয়। মিতার মুখেই শুনেছি উনি একজন বিখ্যাত বেসরকারি সত্য সন্ধানী, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে প্রাইভেট ডিটেকটিভ। আমাদের দেশে কোনো প্রাইভেট ডিটেকটিভ আছে বলে তো কখনো শুনিনি, তবে ওর নাকি খুব নাম। ভদ্রলোকটির চোখে মুখের দিকে তাকালে অবশ্য বোঝা যায় সেখানে একটা তীক্ষ্ণ বুদ্ধির ছাপ রয়েছে, তবে লোকটিকে যেন কেমন একটা গম্ভীর ও দাম্ভিক প্রকৃতির বলেই মনে হয়। কিরিটবাবুর ক্ষণপূর্বের কথাগুলো আবার মনে পড়ল। আশ্চর্য, পুলক জীবন তাহলে কিরিট রায়ের এককালের সহপাঠী ছিলেন এবং হৃদ্রতাও হয়েছিল। পুলক জীবনের দাদা জগৎজীবন বাবুর সঙ্গে অবশ্যই আমার অনেক দিন থেকেই আলাপ ছিল, এবং আলাপটা আমি বিলেত থেকে ফিরে এসে এখানে প্র্যাকটিস শুরু করার পর থেকেই রীতিমতো হৃদ্রতায় পরিণত হয়েছিল। সন্ধ্যার পর ডিসপেন্সারির কাজ শেষ করে বাড়ি ফেরার পথে প্রায়ই জগৎজীবন বাবুর ওখানে ঘণ্টাখানেক আড্ডা দিয়ে যাওয়াটা রীতিমতো আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। চমৎকার মিশুকে লোক ছিলেন জগৎজীবন। বিয়ে থা করেননি, আপনজন বলতে সংসারে ছিল একটিমাত্র ভাই পুলক জীবন। কলকাতায় পাটের দালালি করতেন জগৎজীবন, এবং শোনা যায় দালালি করে রীতিমতো 2 পয়সা উপার্জনও করেছিলেন। কিন্তু হঠাৎ টিভি হওয়ায় কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে চলে এসেছিলেন কিছুদিন থাকবেন বলে। শেষটাই পুলকের মুখেই শুনেছিলাম রাঁচি জায়গাটা নাকি ভারী পছন্দ হয়ে যাওয়ায় এখানে একটা বাড়ি কিনে স্থায়ীভাবে থেকে যান। সেও আজ বছর 10 আগের কথা। তারপর সুস্থ হওয়ার পর স্টেশন রোডেই একটা অর্ডার সাপ্লাইয়ের অফিস খোলেন। কাজকর্ম ভালোই হতো। ছোট ভাই পুলক জীবন প্রায় 8 বছরের ছোট জগৎজীবন বাবুর থেকে। ভাইকে অত্যন্ত স্নেহ করতেন জগৎজীবন। পুলক জীবন ইংরেজি সাহিত্যে এমএ পাশ করে বোম্বাইয়ে অধ্যাপনার কাজ করছিলেন একটি কলেজে। বছর 2 আগে হঠাৎ জগৎজীবন বাবুর পুরাতন টিবি রোগটা নতুন করে দেখা দিল, এবং মাস 3 ভুগেই তিনি মারা গেলেন। জগৎজীবনের অসুখটা যখন বাড়াবাড়ি চলছে, ছোট ভাই সে খবর পেয়ে এখানে চলে আসেন। তারপর তিনিও বোম্বাই ফিরে যাননি। চাকরি ছেড়ে দিয়ে দাদার অফিসটাই দেখাশোনা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মাস 3 আগে তাকেও ধরল এই রোগে, এবং মাত্র দিন 15 হলো পুলক জীবন মারা গিয়েছেন। জগৎজীবন ও তার ভাই পুলক জীবনের কথাই ভাবছিলাম। কম্পাউন্ডার সতীশ এসে ঘরে ঢুকল। স্যার। হ্যাঁ? সূর্যপ্রসাদ বাবু সকালে ফোন করেছিলেন। স্যার সূর্যপ্রসাদ ফোন করেছিলেন? হ্যাঁ, বললেন সকালে 4-5 বার নাকি আপনার বাড়িতে ট্রাই করছিলেন। তা হবে, কাল রাত থেকেই বাসার ফোনটা আউট অফ অর্ডার হয়ে গেছে। তা কিছু বলেছেন? হ্যাঁ বলেছেন, পারেন যদি আজ একবার ওখান হয়ে যাবেন। ঠিক আছে। সতীশ চলে গেল ঘর থেকে। হাতের সিগারেটটা নিভে গিয়েছিল। আর একবার সিগারেটে অগ্নিসংযোগ করলাম। সূর্যপ্রসাদ হঠাৎ যেতে বলেছেন কেন? কারো অসুখ বিসুখ নয় তো? বয়স হলেও সূর্যপ্রসাদের আমি গত 1.5 বছরের মধ্যে সামান্য সর্দি জ্বরও হতে দেখিনি। চমৎকার স্বাস্থ্য ভদ্রলোকের। এ বয়সে ওরকম স্বাস্থ্য বড় একটা দেখা যায় না। সূর্যপ্রসাদ রাঁচি শহরে বসবাস করছেন প্রায় বছর 16 হলো।
পুরাতন বাসিন্দা এ শহরের। শোনা যায় ভদ্রলোকের নাকি প্রচুর ব্যাংক ব্যালেন্স, এবং তার ব্যাংকে মজুদ টাকার অঙ্ক সম্পর্কে এ শহরের অনেকেই অনেক কথা বলে। কেউ বলে 20, কেউ বলে 10 লাখ। আমাদের বাড়ি থেকে আধ মাইল দূরের বিরাট বাড়িটি তার। বাড়িটা এককালে পূর্ববঙ্গের এক জমিদারের ছিল এবং খালি পড়ে থাকতো বেশিরভাগ সময়। সূর্যপ্রসাদ এসে বাড়িটা কিনে প্রচুর অর্থ ব্যয় করে নিজের পছন্দ মতো সেটাকে চমৎকার বাসোপযোগী করে নেন। সূর্যপ্রসাদ সম্পর্কে একটা গুজব শোনা যায়, কোথাকার কোনো এক নেটিভ স্টেটের নাকি তিনি দেওয়ান বাহাদুর ছিলেন। কী কারণে স্টেটের মহারাজার সঙ্গে বিবাদ হওয়ায় রাতারাতি চাকরি ছেড়ে চলে আসেন এবং কলকাতায় কিছুদিন বসবাস করে মন না বসায় শেষ পর্যন্ত এখানে এসে রাঁচি শহরটি পছন্দ হওয়ায় এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে দেন। ভদ্রলোকের বর্তমান বয়স 60-65 বেশি হবে না। আগেই স্ত্রীর মৃত্যু হয়েছে। একটি মাত্র সন্তান, ছেলে সমর। একটিমাত্র ছেলে হলেও সূর্যপ্রসাদের সংসারটি কিন্তু ছোট নয়। ছোট ভাই রাধিকা প্রসাদ এককালে খুলনায় ওকালতি করতেন, কিন্তু বড় সংসার ও পয়সারও তেমন কিছু না হওয়ায় বছর 2 হলো তিনি সপরিবারে এসে রাঁচিতে বড় ভাইয়ের আশ্রয়ে ডেরা বেঁধেছেন। সূর্যপ্রসাদের চাইতে বয়সে রাধিকা প্রসাদ 8-9 বছরের ছোট হলেও দেখায় কিন্তু তাকে তার দাদার তুলনায় অনেক বেশি বৃদ্ধ। বোধহয় দারিদ্র্য ও অভাবে শরীরটা তার অকালে বুড়িয়ে গিয়েছে। রাধিকা প্রসাদের স্ত্রী গত বছর এখানেই মারা গিয়েছেন। 4 ছেলে ও 4 মেয়ে। তার মধ্যে 4 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বড় 2 ছেলে অমল ও কমল কোথায় যেন রেলে চাকরি করে। তাদের বাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তৃতীয় ছেলে বিমল গত বছর বিএ পাশ করেছেন, এখান থেকেই চাকরি বাকরির চেষ্টায় আছেন। সর্বকনিষ্ঠ সুবল লেখাপড়ার ধার দিয়েও যায় নাই। শরীরচর্চা, ডন, বারবেল ইত্যাদি নিয়ে সর্বদা ব্যস্ত। বিমল শান্ত স্বভাবের ও সুবল চঞ্চল ও অস্থির প্রকৃতির। সূর্যপ্রসাদের একমাত্র ছেলে সমর বিরাট ধনী বাপের একমাত্র আদুরে ছেলে হয় এবং অল্প বয়সে মা মারা যাওয়ায় সমর লেখাপড়ায় স্কুলের চৌখাটো ডিঙোতে পারেনি। তবে গান বাজনার নেশা ছাড়াও সে তার বাদ্যে কিন্তু সে ইতিমধ্যে যথেষ্ট খ্যাতি লাভ করেছে। এবং গান বাজনার নেশা ছাড়া আরও একটা নেশা তার মধ্যে দেখা দিয়েছে, জুয়া খেলার। জুয়ার নেশা থেকে ছেলেটাকে নিবৃত্ত করার জন্য চেষ্টা করেছিলেন সূর্যপ্রসাদ, কিন্তু সক্ষম হননি। এবং এই জুয়ার নেশার জন্য সমরের যে প্রায় টাকার প্রয়োজন হতো সেটা আমি জানতাম, যার ফলে প্রায়ই ওর কাছ থেকে সমরকে ধার করতে হতো। আমিও অনেক সময় তাকে ধার দিয়েছি। লেখাপড়া বিশেষ না হলেও এবং জুয়ার নেশা থাকলেও মানুষ হিসেবে কিন্তু সমর এখানকার সকলেরই প্রিয়। তার মিষ্টি মধুর ব্যবহারের জন্য তাকে ভালোবাসে না এই শহরে এমন কেউ নেই। বিশেষ করে মেয়েদের মহলে সমরের যে একটা বিশেষ প্রিয় স্থান আছে, সেটার মূলে হচ্ছে গান বাজনার খ্যাতি ও তার চমৎকার সুশ্রী দেহসৌষ্ঠব। অমন চমৎকার দেহশ্রী চট করে বড় একটা কারো নজরে পড়ে না। আমাদের বাড়িতে সমরের যথেষ্ট যাতায়াত এবং তার মূলে যে আমার বোন মিতা, সে সংবাদটা আমার অজ্ঞাত নয়। মিতারও যে সমরের উপর বিশেষ দুর্বলতা আছে সেটাও বহুদিন বহু ব্যাপারেই আমি টের পেয়েছি। সূর্যপ্রসাদ আমাকে বিশেষ করে দেখা করতে বলেছেন। সতীশের মুখে কথাটা শোনা অবধি একটা কথা বিশেষ করে আমার কানে বাজছিল। তবে কি সমরের ব্যাপারেই সূর্যপ্রসাদ আমাকে দেখা করতে বলেছেন? দিন 20 হবে সমর নিরুদ্দিষ্ট। তার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। কানাঘুষা শুনেছি সমর নাকি সূর্যপ্রসাদের সই জাল করে 1,000-5 টাকা তার বাপের ব্যাংক থেকে তুলে নিয়ে গা ঢাকা দিয়েছেন। ইদানিং সমরের জুয়া খেলার জন্য কিছু ধার হয়ে গিয়েছিল জানতাম, কিন্তু তাই বলে বাপের সই জাল করে সে ব্যাংক থেকে টাকা তুলবে এমন প্রকৃতির ছেলে তো সে নয়। তবু সূর্যপ্রসাদ যখন ডেকে পাঠিয়েছেন, একবার যেতে হবে তার ওখানে। সমরের কথায় ভাবতে ভাবতে ডিসপেন্সারি থেকে বের হলাম। গাড়িতে উঠতেই যাব, ড্রাইভার রামরূপ বললে, গাড়ি স্টার্ট দিতে আবার গোলমাল করছে স্যার। নন্দ মিস্ত্রির ওখানে নিয়ে যাও না হয়, আমি বললাম। ও তো এই নিয়ে 3 বার সারিয়ে দিলে। আমাকে যদি একদিন ছুটি দেন তাহলে হাজারিবাগে একজন ভালো মিস্ত্রি আছে, নিজে আমি তাকে গিয়ে একবার সঙ্গে করে নিয়ে আসি। বেশ, তাই না হয় যাও। এক্ষুনি তাহলে 9:30টার বাসে চলে যাই স্যার। তাই যাও। ড্রাইভারকে বিদায় দিয়ে হেঁটেই বাজারের দিকে চললাম। কিছু দূর এগোতেই পরিচিত কণ্ঠস্বরে ডাকে চমকে উঠলাম। ডাক্তার সেন। এই যে মিস্টার গুপ্ত,
আপনি আমাকে ফোন করেছিলেন শুনলাম। হ্যাঁ। সমরের কোনো খোঁজখবর পেলেন? নিজেই শতপ্রবৃত্ত হয়ে প্রশ্নটা করলাম। না, সে যাক, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল ডাক্তার। বেশ তো, আমি বিকেলের দিকে যাব ক্ষণ। বিকেলে নয়, একটু নিরিবিলিতে সময় নিয়ে কথাটা বলতে চাই। বরং আজ রাতে তুমি আমার ওখানেই ডিনার খাবে। ডিনারের পরেই কথাবার্তা হবে ক্ষণ। বলদেব বাবু, মেজর কৃষ্ণস্বামীকেও বলেছি ডিনার খেতে। বেশ, তাহলে যাব। হ্যাঁ, এসো। বলে আর দাঁড়ালেন না সূর্যপ্রসাদ, সামনের দিকে এগিয়ে গেলেন। দীর্ঘ বলিষ্ঠ চওড়া চেহারা সূর্যপ্রসাদের, 70-এর কাছাকাছি বয়স হয়েছে, তবু হাঁটেন এখনো সোজা হয়ে। হাড় কৃপণ লোকটা, এত টাকা, ইচ্ছে করলে 8-10টা গাড়ি রাখতে পারেন, তবু পায়ে হেঁটে সব জায়গায় যাবেন। বাড়ি ফিরতে ফিরতে বেলা প্রায় 11:30 হয়ে গেল। রবিবার বলে মিতার স্কুল নেই। মিতা বাইরের ঘরে একটা সোফার উপরে বসে উলের কি যেন একটা বুনছিল। আমার পদশব্দ শুনে মুখ তুলে তাকালো। দাদা, একটা ভালো সংবাদ আছে। মিতার মুখের দিকে চেয়ে কোনো কথা না বলে মৃদু হেসে ভিতরের দিকে এগিয়ে যেতেই পিছন থেকে মিতা বলে ওঠে, চলে যাচ্ছ যে? সত্যি বলছি, গুড নিউজ। কালা তো নই, শুনতে পাচ্ছি, বলে দুপা এগিয়ে গেলাম। মিতা এবার সোফা থেকে উঠে আমার পিছনে এসে দাঁড়ায়। আমি এসে আমার ঘরে প্রবেশ করলাম। মিতাও পিছন পিছন এসে সেই ঘরে ঢুকলো। গেস করতে পারো গুড নিউজটা কি দাদা? গা থেকে জামাটা খুলতে খুলতে বললাম, তুই না হয় ইদানিং হবু গণৎকার হয়ে উঠেছিস, কিন্তু আমার পেশা হচ্ছে ডাক্তারি। সত্যি, তুমি একেবারে হোপলেস, অ্যাবসলুটলি হোপলেস। তবু আমি নিরুত্তর। জানি, আন্দাজও করতে পারবে না, সমর এ রাঁচি শহরেই আছে। সমর? জানতাম তোমার কাছে সারপ্রাইজ মনে হবে নিউজটা। কি আবল তাবল বকছিস মিতা? একেবারে আবল তাবল নয়, সত্যি সমর রাঁচি শহরেই আছে। রাঁচি শহরে আছে? হ্যাঁ, আজ সকালবেলা তুমি বের হয়ে যাওয়ার পরেই কয়েকটা জিনিস কিনতে আমি বাজারের দিকে গিয়েছিলাম। মতি স্টোর থেকে জিনিসগুলো কিনে বের হচ্ছি, রাস্তার উল্টো দিকে যে রেস্টুরেন্ট আছে তারই পাশে পান সিগারেটের দোকানের সামনে আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তারপর? তারই সামনে আমি তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি এগিয়ে যাই। তারপর? কিন্তু হঠাৎ ওই সময় উল্টো দিক থেকে একটা গাড়ি এসে পড়ায় তাকে আর দেখতে পেলাম না। চট করে সে যেন কোন দিকে চলে গেল। যেমন তুই, কাকে না কাকে দেখেছিস, অমনি ভাবলি সে বুঝি সমর। কি বলছো তুমি দাদা? সমরকে চিনতে আমি ভুল করব? নিশ্চয় ভুল করেছিস, নইলে। না দাদা, ভুল করিনি। তারপরই কতকটা যেন আত্মগতভাবে মিতা মৃদু কণ্ঠে বলে, পোর সমর, ঝোঁকের মাথায় একটা অন্যায় কাজ করে ফেলে এখন হয়তো রিপেন্টেড। কে জানে, হয়তো হাতে টাকা পয়সা সব ফুরিয়ে গিয়েছে, যেরকম ময়লা জামাকাপড় গায়ে দেখলাম। আমি আর সেখানে দাঁড়ালাম না, স্নান করার জন্য বাথরুমের দিকে অগ্রসর হলাম। কিন্তু স্নান করতে করতেও মিতার মুখে শোনা ক্ষণপূর্বের কথাগুলোই ভাবছিলাম। আশ্চর্য, সত্যি কি তাহলে সমর রাঁচি শহরের মধ্যেই কোথাও না কোথাও গা ঢাকা দিয়ে আছে? কিন্তু তারই বা কি প্রয়োজন ছিল? সূর্যপ্রসাদ যতই কঠোর প্রকৃতির লোক হন না কেন, হাজার হলেও সমর তার আত্মজ, মাতৃহারা একমাত্র সন্তান। সূর্যপ্রসাদ কথাটা শুনলে হয়তো আশ্চর্যই হবেন, কারণ তিনি নিশ্চয়ই এ কথা জানেন না। আর যদি জানতেনই, আমাকে কি কথাটা বলতেন না? সত্যিই বেচারা সমর। কিন্তু মিতা দেখতে ভুল করেনি তো? ভুলও তো সে দেখতে পারে। নিশ্চয়ই তাই, নইলে সূর্যপ্রসাদ কি এই কদিন ধরে সমরকে কম খুঁজছেন? না, মিতা নিশ্চয়ই ভুল করেছে। কিন্তু সূর্যপ্রসাদ আমার সঙ্গে কি এমন প্রয়োজনে আলাপ করতে চান? বলবেন আবার নিরিবিলিতে, সময় লাগবে আলোচনা করতে। কি জানি কি আলোচনা আমার সঙ্গে তিনি করতে চান। রাত 9:30 নাগাদ ডিসপেন্সারি থেকে সূর্যপ্রসাদের গৃহে নিমন্ত্রণ রক্ষা করতে বের হলাম। একে প্রচণ্ড শীত পড়েছে, তার উপর আবার চলছে হাওয়া, চোখে মুখে যেন সূচ বিচ্ছে। গায়ের গরম লংকোটের কলারটা উল্টে দিলাম।
মাথার টুপিটাও একটু নিচের দিকে টেনে দিলাম। ডিসপেন্সারি থেকে সূর্যপ্রসাদ গুপ্তর বাড়ি প্রায় আধ মাইলটা হবে। গাড়িটা বিগড়েছে, হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। বড় রাস্তার ঠিক ওপরে সূর্যপ্রসাদের লিলি কটেজ। দুপুরের দিক থেকেই আকাশটা মেঘচ্ছন্ন ছিল। কিছু দূর এগোতেই টিপটপ করে বৃষ্টি শুরু হলো। বেশ দ্রুতই পা চালালাম। শীত, বৃষ্টি ও হাওয়া সব মিলে যেন ঠান্ডাটা আরও তীব্র করে তোলে। টিপটপ বৃষ্টি এবার বড় বড় ফোঁটায় শুরু হলো। আরও দ্রুত পা চালালাম। একটা উঁচু জমির উপরে সূর্যপ্রসাদ গুপ্তর লিলি কটেজ। গেট পার হয়েই বাড়ির সামনে একটা চমৎকার ফুলের বাগান। নানা জাতীয় রং বেরঙের মৌসুমি ফুলের সমারোহ, বৈচিত্র্য। আমি আদৌ কবি প্রকৃতির নই, একান্ত বাস্তববাদী। তবু যখনই সূর্যপ্রসাদের গেট দিয়ে বাগানে প্রবেশ করেছি, বাড়ির গেটটা খোলাই ছিল। কাকর বিছানো পায়ে চলা পথটা সামনে ঝুল বারান্দার নিচে গিয়ে মিশেছে। সামনেই দুদিকে ঘোরানো বারান্দা, সেখানে সব ফুলের টব দিয়ে সাজানো। বাইরে থেকে বাড়িটার দিকে দৃষ্টিপাত করলেই যেন পরিচ্ছন্ন একটা রুচির আভিজাত্য সর্বত্র চোখে পড়ে। বারান্দায় একটা অল্প শক্তির বিদ্যুৎ বাতি জ্বলছিল। সেখানে কোনো মানুষ দেখতে পেলাম না। সামনেই পার্লার। পার্লারের দরজাটা ভেজানো ছিল। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেই থমকে দাঁড়ালাম। পার্লারের আলোটা নেভানো, ঘরটা অন্ধকার, কিন্তু বাপাশে যে মাঝারি আকারের ঘরটা, তারই দরজার ঘষা কাচের ভেতর দিয়ে ওপাশের ঘরের মধ্যে একটা আলোর আভাস পাওয়া যাচ্ছে। কয়েক মুহূর্তেও সেই অন্ধকার ঘরের মধ্যেই দাঁড়িয়ে রইলাম। সহসা একটা কথা মনে হতে নিঃশব্দে সেই পাশের ঘরের বন্ধ দরজার দিকে এগিয়ে গেলাম। ল্যাচ কিটা ঘোরাতেই কাচের দরজাটা খুলে গেল। এ বাড়ির সবকিছুই আমার অত্যন্ত পরিচিত, কারণ বহুবার এ বাড়িতে আমি আসা যাওয়া করেছি। ঘরের আলোটা জ্বলছে, কিন্তু ঘরের মধ্যে জনপ্রাণীও নেই। ঘরের মেঝেতে দামি কার্পেট বিছানো এবং চারপাশের আলমারিতে ইংরেজি বাংলা নানা ধরনের বই সাজানো। ঘরের মধ্যস্থলে খান্দুই সোফা ও একটি পুল টেবিল। বই পড়া সূর্যপ্রসাদের প্রচণ্ড নেশা। এটা তার লাইব্রেরি ঘর। লাইব্রেরি ঘরের সংলগ্ন পশ্চিম দিকে আর একটি ছোট ঘর আছে, এবং দুই ঘরের মধ্যবর্তী দরজাপথে কোনো কপাট নেই, আছে কেবল একটি পর্দা ঝোলানো। পার্লার সংলগ্ন পশ্চিম দিকটার ওই ঘরটি জানি আকারে ছোট, এবং ঘরটিকে একটি মিউজিয়াম বললেও অত্যুক্তি হয় না। কারণ সূর্যপ্রসাদের যেমন বই পড়ার নেশা, তেমনি আর একটি নেশা হচ্ছে নানা ধরনের দুষ্প্রাপ্য জিনিস কিউরি সংগ্রহ করা। ওই ঘরটির মধ্যে সেই সব কিউরিওগুলো সযত্নে সাজানো আছে। আর এও আমি জানতাম, সূর্যপ্রসাদের অবসর জীবনের বেশিরভাগ সময় কাটে এই লাইব্রেরি ঘরে, না হয় ওই পাশের মিউজিয়াম ঘরে। তবে কি সূর্যপ্রসাদ এই ঘরেই আছেন? নচেত এই ঘরে এ সময় আলো জ্বলছে কেন? পাশের ঘরটার দিকে এগোতে যাব, হঠাৎ ওই সময় খুট করে একটা শব্দ এলো সেই ঘর থেকে, এবং পরক্ষণে দুই ঘরের মধ্যবর্তী দরজার পর্দাটা সরিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল রাধিকা প্রসাদের ছোট ছেলে সুবল। এবং এ ঘরে পা দিয়েই ঘরের মধ্যে আমাকে নিঃশব্দে দণ্ডায়মান দেখে যেন থমকে দাঁড়িয়ে গেল। ডাক্তার সেন, আপনি? গলার স্বরে সুবলের কেমন একটু দ্বিধা। মৃদুকণ্ঠে সুবলের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, আজ যে এখানে রাতে আমার ডিনারের নিমন্ত্রণ। ও হ্যাঁ, আব্দুলের কাছে শুনেছিলাম বটে। তা ওপরে যান, বলদেববাবু ও মেজর কৃষ্ণস্বামী এসেছেন। সকলে বসে জ্যাঠামণির সঙ্গে একটু আগেই দেখছি গল্প করছেন। সুবল একটানা কথাগুলো সেদহীনভাবে বলে গেল, এবং কেমন যেন আমার মনে হলো সুবল আমাকে উপরে পাঠাবার জন্য বেশ একটু ব্যস্ত হয়ে উঠেছে, আর তার কথাবার্তায় ও হাবভাবে যেন সেই ব্যস্ততাই প্রকাশ পাচ্ছে। সুবলের চোখের দৃষ্টিটাও যেন কেমন মনে হলো, একটু চঞ্চল, একটু অস্থির। আচ্ছা, আমি আসি বলে আর বিরক্ত না করে একটু যেন দ্রুতই সুবল আমার পাশ কাটিয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি কিন্তু ঘরের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়েই রইলাম। সহসা সুবল ঘর ছেড়ে চলে যেতেই একটা কথা আমার মনে হলো, এই ঘরে পর্দা তুলে প্রবেশের ঠিক পূর্ব মুহূর্তে কিসের যেন ঠুক করে একটা শব্দ শুনতে পেয়েছিলাম, এবং শব্দটা যেন মনে হয়েছিল একটা ছোট বাক্সের ডালা বা ওই ধরনের কিছু বন্ধ করার মতোই একটা শব্দ। আর ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে আমাকে দেখে সুবল যেন
একটু থতমতো খেয়ে গিয়েছিল বলেই মনে হয়। তারপর তার অস্থিরতা এবং তাড়াতাড়ি ঘর ছেড়ে একটা কৈফিয়ত দিয়ে চলে যাওয়া সবকিছু জড়িয়ে মনে হলো সুবল যেন এই সময় আমাকে ঠিক ওই ঘরের মধ্যে আশা করেনি। কিন্তু কেন? সত্যি মানুষের মন কি সন্দিগ্ধ! শেষ পর্যন্ত কৌতূহলটা যেন আমি কিছুতেই এড়িয়ে যেতে পারলাম না। পর্দা তুলে নিঃশব্দে আমি পশ্চিমের ঘরটার দিকে প্রবেশ করলাম। ঘরটার মধ্যে কেমন যেন একটা সোদা সোদা গন্ধ। বলা বাহুল্য, ঘরের মধ্যে তখনও আলোটা জ্বলছিল। ঘরের চারদিকে একবার তাকালাম। কেন তাকালাম তা অবশ্যই বলতে পারি না। কোনো সন্দেহ? না, তাই বা কিসের? পূর্বেই বলেছি, ওটা সূর্যপ্রসাদের মিউজিয়াম। ঘরের দেয়ালের চারপাশে কাচের শোকেজ ও র্যাকে পুরাতন দিনের সব বিচিত্র কিউরিও সাজানো। ভাঙাচোরা পাথরের মূর্তি, শিলালিপি, ধাতুপত্র, অস্ত্র, মুদ্রা, পুঁথি ইত্যাদি বিভিন্ন দ্রব্য সম্ভার। মাঝখানে ছোট একটা গোল টেবিল এবং খান 2 নিচু ধরনের আরাম কেদারা। এই ঘরে পূর্বে আরও বহুবার আমি এসেছি। ঘরের চারিদিকে একবার চোখ বুলালাম এবং মনে হলো যেখানকার যা সবই যেন তেমনই আছে। ওই যে ভাঙা পাথরের নৃসিংহ মূর্তিটি, তার পাশে আলিঙ্গনাবদ্ধ কৃষ্ণ রাধা, ডান পাশের সেলফে হরগৌরীর মূর্তি, তারই পাশে অর্ধনারীশ্বর। কিন্তু এ ঘরের পশ্চাতে জানালার কপাট দুটো খোলা কেন? ওই সময় ঘরের ওই গরাদহীন জানালার কপাট দুটো হাঁ করে খোলা। আশ্চর্য! এই ঘর সম্পর্কে যতদূর আমি জানি, সূর্যপ্রসাদ অত্যন্ত সতর্ক। বাড়ির কাউকেই বড় একটা এই ঘরে কখনো প্রবেশ করতে দেন না, এও আমি জানি। তাছাড়া সুবলই বা এই সময় একাকী আলো জ্বেলে এই ঘরের মধ্যে কি করছিল একটু আগে? আর কেনই বা এই সময় এই ঘরে এসেছিল? সত্যি সুবলের এই ঘরে কি দরকার পড়েছিল? আর ওই জানালাটাই বা খোলা কেন? সুবল কি জানালাটা খুলেছিল এবং ওই জানালা পথেই কি একটু আগে ঘরে প্রবেশ করেছিল, যার শব্দই আমি ক্ষণপূর্বে শুনেছিলাম? না, তাই বা হতে যাবে কেন? এই বাড়িরই ছেলে সুবল, এই ঘরে যদি কোনো কাজ তার থাকবেই, সে জানালা পথেই বা এই ঘরে প্রবেশ করতে যাবে কেন? হঠাৎই যেন এই সময় একটা কথা মনে পড়ল। সুবল একটু আগে এ ঘরে যখন এসে ঢুকেছিল, ওর চোখে মুখে ও চুলে বৃষ্টির জল লেগেছিল। তবে কি? সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে আর একটা জিনিস আমার আকর্ষণ করল। দক্ষিণ দিককার দেওয়াল ঘেঁষে স্ট্যান্ডের ওপরে বসানো ভাঙা শ্বেত পাথরের বৃদ্ধ মূর্তিটার ঠিক পাশেই একটা স্ট্যান্ডের ওপরে রক্ষিত চন্দন কাঠের বাক্সটা যেন আমার দিকে বিশেষভাবে আকর্ষণ করছে। বাক্সের ডালাটা ঠিক ভালো করে মুখে মুখে বন্ধ হয়নি, খানিকটা ফাঁক হয়ে আছে যেন। কিভাবে নিঃশব্দে এগিয়ে গেলাম বাক্সটার কাছে। ক্ষণপূর্বের কৌতূহলটা মনের মধ্যে তখন যেন আবার দানা বেঁধে উঠছে। ওই বাক্সটার মধ্যে হাতির দাঁতের বাটওয়ালা চামড়ায় ভরা খাপে ধারালো একটা সুসালো মেক্সিকান ছোরা আছে বলে আমি জানি। ছোরাটা একদিন সূর্যপ্রসাদ আমাকে দেখিয়েছিলেনও। ওর বন্ধু মেজর কৃষ্ণস্বামী বর্তমানে এই শহরেই একটা বাড়ি কিনে তার বাঙালি স্ত্রী সহ রিটায়ার লাইফ অতিবাহিত করছেন সূর্যপ্রসাদেরই অনুরোধে। বহুদিনের বন্ধুত্ব উভয়ের মধ্যে। গত মহাযুদ্ধের সময় এককালে মেজর কৃষ্ণস্বামী যখন যুদ্ধে মেক্সিকোতে ছিলেন, তখন ওই ছোরাটা কিনে উপহার পাঠিয়েছিলেন বন্ধু সূর্যপ্রসাদকে, এবং চন্দন কাঠের সুন্দর কাজ করা বাক্সটাও তিনি একবার মহীশূরের বেড়াতে গিয়ে কিনে এনে ওকে দিয়েছিলেন। সযত্নে তাই সূর্যপ্রসাদ ওই বাক্সর মধ্যেই ছোরাটা রেখে দিয়েছেন। এগিয়ে গিয়ে বাক্সের ডালাটা ধীরে ধীরে তুললাম, কিন্তু এ কি! চমকে উঠলাম। বাক্সের মধ্যে ছোরাটা তো নেই। ছোরাটা কি তবে সূর্যপ্রসাদ অন্য কোথাও রেখে দিয়েছেন? ভাবতে ভাবতেই অন্যমনস্কভাবে বাক্সের ডালাটা বোধহয় বন্ধ করেছিলাম। খুট করে একটা মৃদু শব্দ হতেই যেন চমকে উঠি। হঠাৎ মনে হলো সুবল পার্লারে ঢোকবার পূর্ব মুহূর্তে ঠিক যেন এরকম শব্দই আমার কানে এসেছিল। কি খেয়াল হলো, অন্যমনস্কভাবে 2-3 বার ডালাটা খুলে আবার বন্ধ করে শব্দটা পরীক্ষা করলাম। আবার ঘরের চারিদিকে একবার তাকালাম। না, কেউ কোথাও নেই। বাইরের অন্ধকার বাগান থেকে একটা একঘেয়ে ঝিঝি শব্দ শোনা যাচ্ছে। ধীরে ধীরে চন্দন কাঠের বাক্সের ডালাটা বন্ধ করে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে বের হয়ে এলাম ঘর থেকে। অন্ধকারে পার্লারটা অতিক্রম করে দোতলায় উঠবার সিঁড়ির মুখে এসে দাঁড়ালাম। সহসা ওই সময় পদশব্দ পেয়ে সামনের দিকে এগিয়ে দেখি সূর্যপ্রসাদের খাস ভৃত্য আব্দুল সিঁড়ি দিয়ে নেমে আসছে। প্রায় দীর্ঘ 15 বছর আব্দুল সূর্যপ্রসাদের এখানে কাজ করছে শুনেছি।
বয়স হয়েছে, পাকা চুল দাড়ি, লম্বা রোগাটে চেহারা। অত্যন্ত বিশ্বস্ত নাকি লোকটা, এবং একাধারে ভৃত্য ও বাবুর্চি। সূর্যপ্রসাদ বলাই বাহুল্য চিরদিনই একটু সাহেবী ভাবাপন্ন। যাই হোক, এ বাড়িতে আব্দুলের বিশেষ একটা স্থান আছে। ডাক্তার সাহেব কখন এলেন? আব্দুল প্রশ্ন করল। এই আসছি। তোমার সাহেব কোন ঘরে? ওপরে তার ঘরে। মেজর সাহেব, বলদেববাবু সবাই আসছেন। আমি আর দ্বিরুক্তি না করে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে লাগলাম। আব্দুল নিচে নেমে গেল। সিঁড়ি দিয়ে উঠে দোতলার সামনেই একটা বারান্দা। বলদেববাবুর প্রাণ খোলা হাসির শব্দ কানে এলো। আশ্চর্য প্রাণ খোলা হাসি হাসতে পারেন ভদ্রলোক। মানুষটি বেটে খাটো, হাসি খুশি রসিক। বয়স প্রায় 60-এর কোঠা ছাড়াতে চলেছে। সিং অ্যান্ড সন্সের মোটর বাস সার্ভিস কোম্পানির মালিক। 15-20টা বাস আছে। রাঁচি, হাজারিবাগ, চাইবাসার প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করে। রীতিমতো ধনী ব্যক্তি বলেই বলদেব সিংহকে এ তল্লাটে সকলে জানে। বর্তমানে কাজকর্মের ভার 2 ছেলের হাতে তুলে দিয়ে আনন্দে অবসর জীবন যাপন করছেন। সূর্যপ্রসাদ গুপ্তের বিশেষ বন্ধু তিনি। প্রতি সন্ধ্যায় লিলি কটেজে এসে ঘন্টা 2-3 কাটিয়ে যান বন্ধুর সঙ্গে। আমি পর্দা তুলে সূর্যপ্রসাদের ঘরে প্রবেশ করতেই বলদেববাবু বলে উঠলেন, এই যে ডাক্তার, ব্যাপার কি বলতো? খাবারগুলো যে সব এদিক ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। একটু দেরি হয়ে গেল। একটা চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বললাম, তাহলে আর দেরি কেন গুপ্ত? আব্দুলকে বলো টেবিলে খাবার দিতে। জানাই তো, ডিসপেপসিয়ার ভিকটিম, হজম না হলে আবার সারাটা রাত ছটফট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আব্দুল চিৎকার করে ডাকলেন সূর্যপ্রসাদ। একটু পরেই আব্দুল এসে ঘরে ঢুকলো। ডিনার টেবিল রেডি করো। ডিনার শেষ হওয়ার পর ডিনার টেবিলেই পরিষ্কার করে একটা টেবিল ক্লথ বিছিয়ে বলদেববাবু ও মেজর কৃষ্ণস্বামী দাবার ছক নিয়ে বসলেন। সূর্যপ্রসাদ ওদের দিকে তাকিয়ে বললেন, তোমরা ততক্ষণে একদান খেলো সিংহ। ডাক্তারের সঙ্গে আমার কিছু কথা আছে। চলো ডাক্তার। সূর্যপ্রসাদ তার শয়নঘরের দিকে এগিয়ে গেলেন। আমি তাকে অনুসরণ করলাম। শয়নকক্ষ অতিক্রম করে সূর্যপ্রসাদ সেই ঘরেই সংলগ্ন নিরিবিলি যে ছোট ঘরটি, তার মধ্যে আমাকে নিয়ে প্রবেশ করলেন। শয়নঘরের অনুপাতে এই ঘরটি ছোট হলেও একেবারে খুব ছোট নয়। ঘরের 2টি দরজা। একটি দরজা ওই ঘরের মধ্যবর্তী, যাতে করে শয়নঘর থেকে ইচ্ছে হলেই ওই ঘরে যাতায়াত করা যায়। অন্য দরজাটি বাইরের দিকে এবং 2টি জানালা পাশাপাশি। একটি জানালার কপাট খোলা ছিল। মেঝেতে পুরো দামি কার্পেট ছিল। আসবাবপত্রের মধ্যে একটি বড় হাইব্যাক, আরামকেদারা ও তার পাশে 2টি গদিয়াটা চেয়ার, একটি গোল টেবিল। টেবিলের উপরে ফ্লাওয়ার ভাসে রক্ষিত একরাশ মৌসুমি ফুল। হাইব্যাক আরামকেদারাটার উপরে নিজে বসে আমার দিকে তাকিয়ে সূর্যপ্রসাদ মৃদু কণ্ঠে বললেন, বসো ডাক্তার। আমি নিঃশব্দে সামনে একটা চেয়ারে বসলাম। ঘরের এক কোণে ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল। তাতেই ঘরটা বেশ গরম, কিন্তু খোলা জানালা পথে শীতরাত্রের হিমকণাবাহী হাওয়া আসছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ওই জানালাটা বন্ধ করে দিই মিস্টার গুপ্ত। সূর্যপ্রসাদ অন্যমনস্কভাবে কি যেন ভাবছিলেন। আমার কথায় হঠাৎ যেন চমকে উঠে বললেন, হ্যাঁ? বলছিলাম ওই জানালাটা। হ্যাঁ, বন্ধ করে দাও। উঠে গিয়ে জানালাটা বন্ধ করে দিলাম, এবং জানালাটা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই সূর্যপ্রসাদ বললেন, বেডরুমের ওই দরজাটাও বন্ধ করে দাও ডাক্তার। অন্য দরজাটা ভেতর থেকে বন্ধই ছিল। দ্বিতীয় দরজাটাও তার নির্দেশ মতো বন্ধ করে এবার চেয়ারে এসে বসলাম। সূর্যপ্রসাদের মুখের দিকে তাকালাম, অন্যমনস্ক, কি যেন ভাবছে। কয়েক মুহূর্ত স্তব্ধতার মধ্যে কেটে গেল। দুজনেই চুপচাপ বসে আছি। ঘরের কোণে ফায়ারপ্লেসে প্রজ্বলিত আগুনের রক্তাভা সূর্যপ্রসাদের মুখের উপর পড়ে যেন মনে হচ্ছিল ব্রোঞ্জের তৈরি মুখটা নিষ্প্রাণ। ধীরে ধীরে একসময় কিমোনোর পকেট থেকে পাইপ ও টোবাকো পাউচটা বের করে পাইপে তামাক ভরে তাতে অগ্নিসংযোগ করলেন সূর্য। তীব্র কটু তামাকের গন্ধটা ঘরের বাতাসে ছড়িয়ে যাচ্ছিল। সহসা একসময় পাইপটা হাতে নিয়ে সূর্যপ্রসাদ বললেন, যে আলোচনা করবার জন্য তোমাকে ডেকে এনেছি সেটা জরুরি এবং গোপনীয়। আমি কোনো জবাব দিলাম না। নিঃশব্দে সূর্যপ্রসাদের মুখের দিকে তাকালাম। সত্যি কথা বলতে কি, কেমন যেন একটা অস্বস্তি বোধ করছিলাম। ঠিক ওইভাবে যেন কোনোদিন সূর্যপ্রসাদকে কথা বলতে শুনিনি। ব্যাপারটা যদিও এখন আমি বিশ্বাস করতে পারিনি ডাক্তার, আর বিশ্বাস করবার মতোও নয়।
তবুও নিজেদের মধ্যে একটা ওপেন ডিসকাশন করে আমার মনে হয় ব্যাপারটা একটা মীমাংসা করে নেওয়াই ভালো। কি বলো? সূর্যপ্রসাদ বললেন। নিশ্চয়ই, কিন্তু বলছি, পরশু বিকেলের ডাকে একটা চিঠি পেয়েছি। চিঠি? হ্যাঁ। কে লিখেছে জানো? কে? চিঠিটা লিখেছে মৃত জগৎ জীবনের ভাই, মৃত পুলক জীবন। পুলক বাবু? তিনি তো, হ্যাঁ, 15 দিন আগেই সে মারা গিয়েছে। মরার ঠিক 2-3 দিন আগে চিঠিটা সে তার এক বন্ধুকে লিখেছিল। বন্ধুকে? কে তিনি? তাকে অবশ্য তুমি চেনো না, সে এখানে থাকেও না, কিন্তু তাকে আমি খুব ভালো করে চিনি। সেই ভদ্রলোকটি চিঠিটা ডাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তা আপনার কাছে? হ্যাঁ, কারণ এই চিঠিটির মধ্যে এমন কতগুলো কথা আছে যার সঙ্গে আমারও পারিবারিক সম্পর্ক জড়িয়ে আছে। শোনো ডাক্তার, তুমি জানো জগৎ আমার বিশেষ বন্ধু ছিল, আর তার ভাইকেও আমি যথেষ্টই স্নেহ করতাম, সেও তুমি জানো। কিন্তু লেট মি ফিনিশ ডাক্তার। সে চিঠিটার মধ্যে তাদের ও আমার ফ্যামিলি সংক্রান্ত অনেক কথা তো আছেই। বিশেষ যে ব্যাপারটার জন্য তোমার সঙ্গে আলোচনা করতে চাই সেটা হচ্ছে জগৎ ও পুলকের মৃত্যু সম্পর্কে অনেক কথাই আছে। ক্ষমা করবেন আমাকে মিস্টার গুপ্ত, আমি কিন্তু এখন ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। শোনো, চিঠিটা আমি পড়ছি আগাগোড়া, তাহলেই তুমি বুঝতে পারবে। বলতে বলতে সূর্যপ্রসাদ তার কিমানোর পকেট থেকে হাত চালিয়ে একটা মুখ ছেঁড়া ব্লু রঙের এনভেলাপ বের করলেন। কিন্তু আমার মনে হয় মিস্টার গুপ্ত, ও চিঠিটি আমার বোধহয় না শোনাই ভালো। আপনাদের ফ্যামিলি সংক্রান্ত ব্যাপার, আমি একজন তৃতীয় ব্যক্তি। না না ডাক্তার, চিঠিটা আমি পড়ি, তুমি শোনো। খাম থেকে চিঠিটা বের করে সূর্যপ্রসাদ চিঠিটা পড়তে শুরু করলেন। প্রিয় বঙ্কিম, আমি বুঝতে পারছি ভাই, আমার শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। কারণ স্পষ্টই বুঝতে পারছি এই মৃত্যুকে কিছুতেই ঠেকিয়ে রাখা যাবে না। মরতে আমাকে হবেই, যেহেতু চরম নিবুদ্ধিতায় এই মৃত্যুকে যে আমি ডেকে এনেছি। জানি না কেন এমন ভুল করলাম, কিন্তু আর যখন উপায় নেই, তখন যে আমাকে এমনি করে অবশ্যম্ভাবী মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তার আসল রূপটাও আমি সকলের সামনে প্রকাশ করে দিতে চাই। আর সেই কারণেই তোমাকে চিঠিটা শেষ বিদায়ের আগে লিখে যাচ্ছি ভাই। আর একজনকে কথাগুলো জানিয়ে যাব ভাবছিলাম, সে হচ্ছে এক সময়কার সহপাঠী ও বিশেষ পরিচিত কিরিট রায়। কিন্তু তাকে জানাতে শেষ পর্যন্ত আমার সাহস হলো না, কারণ তাতে আমার প্রতি সহানুভূতির চাইতে তার ঘৃণাটাই বেশি হবে। যাক, যে কথা বলতে চাই, তোমরা জানো আমি আর দাদা জগৎজীবন আপন সহোদর ভাই ছিলাম। কিন্তু তা নয়, দাদা আমার বইমাত্রের ভাই ছিলেন। আর বাবার মৃত্যুর পরই সেই কথাটা প্রথম জানতে পারি। শুধু তাই নয়, সেই সঙ্গে এও জানতে পারি বাবার যাবতীয় সম্পত্তি তিনি দাদার নামে লিখে গিয়েছেন। আমাকে একটি কপরদখও দেননি, কারণ আমি জুয়ারি। জুয়ার নেশা আমার ছিল। দাদা আমার বইমাত্রের ভাই হলেও তিনি যে আমাকে কি গভীরভাবে ভালোবাসতেন তা তো তোমরা জানো না। তবু বাবার উইলের সব সংবাদ জানার পর আক্রোশে আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উঠেছিলাম। কিন্তু যখন দেখলাম কিছুই করবার নেই, তখন একান্ত বাধ্য হয়েই দূরে চলে গিয়েছিলাম। কিন্তু অর্থ এমনই অনর্থ যে শেষ পর্যন্ত দূরে গিয়েও সেই অর্থের প্রলোভনেই জঘন্য চক্রান্ত করে দেবতার মতো অমন দাদাকেও আমার হত্যা করতে হাত এতটুকু কাঁপেনি। এমনই নরধম, এমনই পিশাচ আমি। দাদাকে আমি বিষ দিয়ে হত্যা করেছিলাম জানো। কিন্তু সে বিষ কে জুগিয়েছিল আমাকে জানো? তোমারই পিসতুতো ভাই সূর্যপ্রসাদ বাবুর ছেলে সমর। ওই পর্যন্ত চিঠিটা পড়েই আমি এবারে অত্যন্ত জোরের সঙ্গে বাধা দিয়ে বলে উঠলাম, এক্সকিউজ মি মিস্টার গুপ্ত, আপনার ও চিঠিটি আমি আর শুনতে চাই না। না না ডাক্তার, শোনো, তোমাকে শেষ পর্যন্ত শুনতেই হবে, বললেন সূর্যপ্রসাদ। চেয়ার ছেড়ে আমি ততক্ষণে উঠে পড়েছি। দৃঢ় কণ্ঠে বললাম, না, ক্ষমা করবেন মিস্টার গুপ্ত, ও চিঠি আমি শুনতে পারবো না। বসো বসো, শরীরটা আমার ভালো নয়, কাল সুবিধা হবে কিনা জানি না। বসো আজকেই। বুঝলাম সূর্যপ্রসাদ কিছুতেই ছাড়বেন না, তাই শেষ পর্যন্ত বললাম, বেশ, আজ নয়, আজ আমার শরীরটাও ভালো নয়। কাল, না হয় পরশু বা অন্য এক সময় এসে বাকি চিঠিটা আপনার শুনব। কথাগুলো বলে আর আমি এক মুহূর্ত দাঁড়ালাম না।
বাইরের দরজাটা খুলে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে এলাম। কিন্তু দরজাটা খুলে বাইরের বারান্দায় পা দিতেই আব্দুলের সঙ্গে আমার মুখোমুখি দেখা হয়ে গেল। দেখি ট্রেতে করে গরম কফি নিয়ে দরজার একেবারে গোড়াতেই দাঁড়িয়ে আছে আব্দুল। আব্দুল আমাকে সহসা ওইভাবে দ্রুত ঘর থেকে বের হয়ে আসতে দেখে যেন কেমন একটু থতমত খেয়ে গেল। আব্দুল, এখানে কি করছিলি রে দাঁড়িয়ে? আজ্ঞে, সাহেবের জন্য কফি আজ রাতে আর তিনি খাবেন না, নিয়ে যা। আমাকে বলে দিলেন শরীরটা তার ভালো নেই, তাকে যেন রাতে কেউ আর বিরক্ত না করে। কি হয়েছে সাহেবের, ডাক্তার সাহেব? উদ্বিগ্ন কণ্ঠে আব্দুল প্রশ্ন করে। সেই হার্টের ব্যথাটা বোধ হয়। আব্দুল আর দাঁড়ালো না, ট্রে নিয়ে চলে গেল। বারান্দা পথে আব্দুল অদৃশ্য হয়ে গেলে আমি ধীরে ধীরে অন্যমনস্কভাবে সিঁড়ির দিকে অগ্রসর হলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে সিঁড়ির আলোতে হাত ঘড়িটার দিকে একবার তাকালাম। সময়টা কত দেখবার জন্য। ঠিক রাত 10:30। কেমন একটু অন্যমনস্ক হয়েই সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। সূর্যপ্রসাদ অত করে বারবার চিঠিটা শোনবার জন্য বলছিলেন, চিঠিটা শুনলেই হতো। কিন্তু কে এই বঙ্কিম? পুলক জীবনের বিশেষ পরিচিত বলেই মনে হলো। শুধু পুলক জীবন কেন, সূর্যপ্রসাদেরও তিনি বিশেষ পরিচিত বোঝা যাচ্ছে। কিন্তু কই, কখনো পুলক জীবনের মুখে ওই নামটা শুনেছি বলে তো মনে হয় না। আর কি সব আবল তাবল চিঠিতে লিখেছে পুলক, তার দাদা জগৎজীবনের মৃত্যুর জন্য নাকি সেই দায়ী। সহসা একটা কথা মনে পড়ে গেল, কিরিট রায়ের সঙ্গেও পুলকের বিশেষ পরিচয় ছিল সে চিঠিতে লিখেছে। কোন কিরিট রায়? যে কিরিট রায় বর্তমানে রাঁচিতে স্বাস্থ্য অন্বেষণ এসেছেন তিনি? সম্ভবত তাই, একই ব্যক্তি। আর সেই কারণেই বোধহয় পুলক সম্পর্কে আমাকে অত কথা তিনি জিজ্ঞাসা করেছিলেন। সঙ্গে সঙ্গে আরও একটা কথা মনে হলো, তবে কি কিরিট রায় এ সময়ে রাঁচিতে আসাটা একটা অজুহাত মাত্র? নিশ্চয়ই তাই, নচেত এই দুর্দান্ত শীতে কেউ রাঁচিতে আসতে চায়? রাত 10:30। এর মধ্যে শীত যেন সূঁচ ফোটাচ্ছে। বাগান পার হয়ে অন্ধকার গেট অতিক্রম করে এসে রাস্তায় নামতেই অন্ধকারে যেন একটা কার সঙ্গে ধাক্কা লাগলো। মনটা এমনিতেই বিক্ষিপ্ত হয়েছিল, একটু বিরক্তির সঙ্গেই বললাম, দেখে রাস্তা চলেন না? সঙ্গে সঙ্গে যেন অনুতপ্ত পুরুষ কণ্ঠ জবাব এলো, সরি, অন্ধকারে দেখতে পাইনি। আমি আর কোনো জবাব না দিয়ে এগোতে যাব, সেই সময় আবার পশ্চাৎ থেকে পূর্ব কণ্ঠেই প্রশ্ন এলো, মশাই, শুনছেন? কি বলছেন? সূর্যপ্রসাদ গুপ্তের বাড়ি কোথায় বলতে পারেন? সামনেই, ওই যে গেট দেখা যাচ্ছে। ধন্যবাদ। আমি আবার আমার গন্তব্যপথে অগ্রসর হলাম। ঢং ঢং ঢং, অদূরবর্তী গির্জার পেটা ঘড়িতে রাত্রি 11টা ঘোষিত হলো। রাস্তাটা একেবারে নির্জন বললেও চলে। লংকোটের পকেটে হাত দুটো ঢুকিয়ে হাঁটতে লাগলাম। একটু আগে বৃষ্টি হওয়ায় শীতটা যেন আরো কনকনে হয়ে উঠেছে। নির্জন রাস্তায় শুধু নিজের পায়ের জুতোর শব্দটাই কানে আসছে। ঠান্ডায় নাকের ডগাটা চিন চিন করছে একটা বিশ্রী যন্ত্রণায়। অন্য মনস্কতাই চলার গতিটা একসময় স্লথ হয়ে এসেছিল। গতিবেগ বাড়িয়ে দিলাম। বাড়ি ফিরে দেখি মিতার ঘরে তখনও আলো জ্বলছে। পাশাপাশি দুটো ঘরে ভাই বোন দুজনে আমরা শুই, মাঝখানে একটা দরজা আছে। কি ভেবে মিতার ঘরে আলো জ্বলছে দেখে তার ঘরেই ঢুকলাম। একটা কম্বলে সর্বাঙ্গ ঢেকে সোফার উপরে বসে মিতা কি একটা বই পড়ছিল। আমার পদশব্দে মুখ তুলে তাকালো। এত রাত পর্যন্ত কি করছিলে দাদা? ঘরের মধ্যে ফায়ারপ্লেসে আগুন জ্বলছিল, তার সামনে গিয়ে দাঁড়ালাম। ফায়ারপ্লেসের আগুনের জন্য ঘরের হাওয়াটা বেশ গরম। কি ব্যাপার, হঠাৎ সূর্যপ্রসাদ তোমাকে ডিনারে নিমন্ত্রণ করেছিলেন? মিতার প্রশ্নে ফিরে না তাকিয়ে জবাব দিলাম, কেন, নিমন্ত্রণ করতে নেই নাকি? তা কেন, সমরের বাবার মতো 1 নম্বরের কিপ্টে হঠাৎ নিমন্ত্রণ করে বসলেন, তাই বলছি। শুধু আমি নই, তবে বলদেব সিংহ ও মেজর কৃষ্ণস্বামীও ছিলেন। তাহলে রীতিমতো ডিনার বলো। তাই, কি খাওয়ালো? স্যুপ, ফিশ ফ্রাই, স্টু। ইস, বুড়োর দেখছি রাতটা ঘুম হবে না। মিতার কথায় আর কোনো জবাব দিলাম না। ফায়ারপ্লেসের আগুনটা নিভে আসছিল। নিভন্ত ফায়ারপ্লেসের রক্তভাব দিকে তাকিয়ে রইলাম অন্যমনস্কভাবে। একসময় পাশের ঘরে ফোন বেজে উঠল। এত রাতে কে আবার বাবা? মিতা উঠতে যাচ্ছিল, কিন্তু তাকে বাধা দিয়ে বললাম, বস, আমি দেখছি।
ঘরে ঢুকে রিসিভারটা তুলে নিলাম। হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার সেন স্পিকিং। হ্যাঁ, কি বললে? সূর্যপ্রসাদ খুন হয়েছেন? না না, অ্যাবসার্ড, হাউ ইম্পসিবল। নিশ্চয় নিশ্চয়ই, এক্ষুনি আমি আসছি। ইতিমধ্যে ফোনে আমার কথা শুনে মিতা আমার পাশে এসে দাঁড়িয়েছিল। অবশ হাতে রিসিভারটা নামিয়ে রাখার সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন কণ্ঠে মিতা জিজ্ঞেস করল, কি ব্যাপার দাদা? কে খুন হয়েছে? সূর্যপ্রসাদ। সূর্যপ্রসাদ? হ্যাঁ, কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না মিতা। এই তো সেখান থেকে ডিনার খেয়ে আমি আসছিলাম। একটু আগেও লোকটাকে কোয়াইট হেলদি দেখে আসছি। হাউ অ্যাবসার্ড। কিন্তু কে কে ফোন করেছিল তোমাকে? আব্দুল বলেই মনে হলো। মিতা বোবার মতোই আমার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। আমি নিজেও যেন কেমন বোবা হয়ে গিয়েছি। শুনতে ভুল করলাম না তো? সূর্যপ্রসাদ কেমন করে খুন হবেন? না না, নিশ্চয়ই আমি শুনতে ভুল করেছি। মিতার মুখের দিকে তাকালাম। পাথরের মতোই নিশ্চুপ দাঁড়িয়ে আছে মিতা। আমি একবার লিলি কটেজ ঘুরে আসি মিতা। হ্যাঁ, আমি একবার সেখান থেকে ঘুরে আসি। যাবে? যাব না, যাওয়া কি উচিত নয় এমন একটা সংবাদ পাওয়ার পর? বেশ, যাও তাহলে। আমি এগিয়ে দরজার এক কোণে রক্ষিত টেবিলের উপর ডাক্তারি কালো ব্যাগটা তুলে নিয়ে আবার মিতার দিকে তাকিয়ে বললাম, দরজাটা তাহলে তুই আটকে দে মিতা। রাস্তায় হাঁটতে হাঁটতে কেবলই মনে হচ্ছিল নিশ্চয়ই ভুল শুনেছি। হন হন করে হেঁটে চলেছি। মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। কেবলই মনকে স্তক দিতে লাগলাম, গিয়ে হয়তো দেখব সূর্যপ্রসাদ সুস্থই আছেন। তাই যেন হয়। কৃপণ হোক আর যাই হোক, লোকটি সত্যিই ভালো। লিলি কটেজের গেট দিয়ে ঢুকে এগিয়ে দেখি সদর বন্ধ। কলিং বেলে বোতামটা টিপলাম। 4-5 বার বেল বাজার পর দরজা খুলে গেল। খোলা দরজার সামনে দাঁড়িয়ে আব্দুল। বেচারা বোধহয় একটুক্ষণ আগে ঘুমিয়েছিল। চোখ ডলতে ডলতে এসে দরজা খুলে দিয়েছে। আব্দুল তো আমাকে দেখে অবাক। ডক্টর সাহেব? আব্দুল, কি হয়েছে তোমার সাহেবের? সাহেবের? কেন, কি হবে? সাহেব তো তার ঘরে ঘুমোচ্ছেন। ঘুমুচ্ছেন? হ্যাঁ, একটু যেন স্বস্তির নিঃশ্বাস নেই। তবে তুমি একটু আগে আমাকে ফোন করেছিলে কেন? আমি আমি আপনাকে ফোন করেছি? কি বলছেন ডাক্তার সাহেব? হ্যাঁ হ্যাঁ, তুমি ফোন করেছো। আমি স্পষ্ট তোমার গলা শুনেছি। আমি তো ঘুমোচ্ছিলাম, আপনার কলিং বেলের শব্দ শুনে আসছি। আশ্চর্য, অথচ ফোনে নাম বলল আব্দুল। সত্যি বলছো তুমি আমাকে ফোন করোনি? নিশ্চয়ই না। হাউ ফানি। তারপর একটু থেমে বললাম, তোমার সাহেব সত্যি ঘুমোচ্ছেন জানো তো? নিশ্চয়ই, এত রাতে। ঠিক আছে, এত দূর যখন এসেছি চলো একবার ভালো করে খোঁজ নিয়ে যাই। কিন্তু সত্য সত্য যদি সাহেব ঘুমিয়ে থাকেন, তাহলে ডাক্তার সাহেব? ঘুমিয়ে যদি থাকেন তো ভালোই, সুস্থ থাকলেই হলো। চলো, আসেন। দরজা বন্ধ করে আব্দুল এগিয়ে চলল। আমি তার পিছনে পিছনে চললাম। সমস্ত বাড়িটা যেন ঘুমের মধ্যে তলিয়ে গিয়েছে। নিস্তব্ধ নিঝুম সব। সিঁড়ি অতিক্রম করে আব্দুলের সঙ্গে সঙ্গে দোতলায় সূর্যপ্রসাদের শয়ন ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজা ভেতর থেকে বন্ধ, কিন্তু বারান্দা দিয়ে উকি দিয়ে দেখলাম জানালা পথে আলো দেখা যাচ্ছে ঘরের মধ্যে। ঘরে আলো জ্বলছে দেখছি। তোমার সাহেব কি রাতে আলো জ্বলে ঘুমন? না তো, রাতে ঘুমানোর আগে তিনি তো বারবার আলো নিভিয়েই শোন জানি। তাহলে? বন্ধ দরজার গায়ে কান পেতে কিছু শোনার চেষ্টা করলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দই পেলাম না। আব্দুল ওই সময় বলল, মধ্যে মধ্যে সাহেব রাত জেগে পড়াশোনা করেন। দরজায় নক করে দেখব? আব্দুলকেই শুধলাম। একটু যেন ইতস্ত করেই সে বলল, দেখেন। বন্ধ দরজার কপটের গায়ে মৃদু নক করলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দই পেলাম না। এবারে কি ভেবে পুনরায় দরজার গায়ে নক করবার সঙ্গে সঙ্গেই মৃদু কণ্ঠে ডাকলাম, মিস্টার গুপ্ত আছেন কি? না, কোনো সাড়া শব্দ নেই। আব্দুল এবার বলল, সাহেব বোধহয় ঘুমিয়ে পড়ছেন। ডাক্তার সাহেব? আব্দুলের কথায় কোনো কান না দিয়ে আবার আমি দরজার গায়ে নক করার সঙ্গে সঙ্গে কণ্ঠের পর্দা আর একটু বেশ উঁচুতে তুলে ডাকলাম, মিস্টার গুপ্ত। মিস্টার গুপ্ত জেগে আছেন কি?
মিস্টার গুপ্ত, আবার ডাকলাম পূর্ববৎ উচ্চ কণ্ঠে। আমি ডাক্তার সেন। তবু কোনো সাড়া নেই। দরজার কপাটে এবার ধাক্কা দিলাম, কোনো সাড়া শব্দই নেই। এবারে হঠাৎ খেয়াল হতেই দরজার কি হোল দিয়ে নিচু হয়ে ঘরের মধ্যে দৃষ্টিপাত করলাম। টেবিলের উপর টেবিল ল্যাম্পটা জ্বলছে দেখলাম। আব্দুল, বলুন। টেবিলের উপর টেবিল ল্যাম্পটা জ্বলছে দেখছি। আমার যেন কেমন ভালো মনে হচ্ছে না। কি বলছেন? হ্যাঁ, মিস্টার গুপ্তের ঘুম আমি যতদূর জানি পাতলা, সামান্য শব্দেও তার ঘুম ভেঙে যায় শুনেছি। দরজায় নক করলাম, নাম ধরে ডাকলাম, দরজায় ধাক্কা দিলাম, তবুও কোনো সাড়া নেই কেন? আর একবার দরজায় জোরে ধাক্কা দিয়ে দেখেন তো, আব্দুল বললে। আব্দুলের কথা মতো এবারে সশব্দে দরজায় ধাক্কা দিয়ে বেশ জোরেই ডাকলাম, মিস্টার গুপ্ত, আমি ডাক্তার সেন, দরজাটা খুলুন। এবারেও পূর্ববৎ কোনো সাড়া শব্দই পাওয়া গেল না। সত্যি সত্যি এবারে মনটা যেন রীতিমতো সন্দিগ্ধ হয়ে উঠল। এত জোরে দরজায় ধাক্কা দিলাম, চেঁচিয়ে ডাকলাম, তবুও সাড়া নেই সূর্যপ্রসাদের। পাতলা ঘুম ভদ্রলোকের, ঘুম না ভাঙারও তো কোনো কথা নয়। কি করি বলো তো আব্দুল? আমার কিন্তু ব্যাপারটা আদেপেই ভালো ঠেকছে না। আব্দুল যেন বিহ্বল হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমার উচ্চকণ্ঠের ডাকাডাকিতে রাধিকা প্রসাদ ও তার ছেলে বিমল সেখানে এসে হাজির হলো। কি ব্যাপার? উদ্বিগ্ন কণ্ঠে রাধিকা প্রসাদ আমাকে প্রশ্ন করলেন, আপনি ডাক্তার সেন এ সময়? এই যে রাধিকা প্রসাদ বাবু, কি ব্যাপার ঠিক বুঝতে পারছি না, বলে সংক্ষেপে আমি আমার এই রাত্রে লিলি কটেজে আসবার কারণটা বললাম। কিন্তু দাদার ঘুম তো এত গাঢ় হয় না। এত ডাকাডাকিতে ঘুম ভাঙবে না, বললেন রাধিকা প্রসাদ। তাই তো আমার কিরকম যেন সন্দেহ হচ্ছে রাধিকা বাবু। এমন সময় দেখি মেজর কৃষ্ণস্বামী ও বলদেব সিংহ আমার সামনে এসে দাঁড়ালেন। কি ব্যাপার? এ কি ডাক্তার, এত গোলমাল কিসের? তুমি বাড়ি যাওনি? মেজর কৃষ্ণস্বামী প্রশ্নটা করলেন। কিন্তু আপনারা, আপনারা রাতে বাড়ি যাননি? প্রশ্নটা করলাম আমি। জবাব দিলেন রাধিকা প্রসাদী, না, এখান থেকে তো ওদের বাড়ি অনেকটা দূরের পথ, সেই কাকোতে। তাই আর রাত্রে ঠান্ডার মধ্যে বুড়ো মানুষদের যেতে দিইনি আমি। হ্যাঁ, দাবা খেলতে খেলতে অনেক রাত হয়ে গেল, তাই এখানে দুজন থেকে গিয়েছি, বললেন বলদেব সিংহ। আমি তখন সংক্ষেপে সব কথা খুলে বললাম ওদের। কিন্তু ব্যাপারটা যে কিরকম সন্দেহজনক মনে হচ্ছে ডাক্তার সেন, বললেন মেজর কৃষ্ণস্বামী। ওসব কোনো কাজের কথা নয়, দরজাটা ভেঙে ফেলা যাক, রাধিকা প্রসাদ বললেন। শেষ পর্যন্ত রাধিকা প্রসাদের কথাতেই সকলে সায় দিলেন। আব্দুল, আমি ও বিমল অতঃপর ধাক্কা দিয়ে দরজা খুলে ফেললাম। সর্বপ্রথমেই আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম। অন্যান্য সকলে আমার পশ্চাতে ঘরে প্রবেশ করল একে একে। কিন্তু এ কি, সূর্যপ্রসাদের শয়নকক্ষ তো শূন্য। ঘরে কেউ নেই। খাটের উপর নিভাজ শয্যা, দেখলেই বোঝা যায় কেউ স্পর্শ করেনি শয্যাটা। টেবিলের উপর ঘরের মধ্যস্থলে ইলেকট্রনিক টেবিল ল্যাম্প জ্বলছে। সাহেব কি তাহলে আজ রাতে শুতেই আসেননি, বললে আব্দুল। সকলেই আমরা নিঃশব্দে পরস্পরের মুখের দিকে তাকালাম। চলো তো দেখি ওর প্রাইভেট রুমে, ওই ঘরে আসেন হয়তো, বলে এবারেও সর্বাগ্রে আমি দুই ঘরের মধ্যবর্তী খোলা দরজা পথে প্রাইভেট রুমটার দিকে পা বাড়ালাম। সে ঘরেও একটা আলো জ্বলছিল, কিন্তু ঘরের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই কেন জানি মনটা হঠাৎ করেই কেমন করে উঠল। সামনের দিকে তাকাতেই দেখলাম সেই উঁচু ব্যাকওয়ালা বড় আরাম কেদারাটাই আজ রাতে বিদায়ের পূর্বে ঠিক যেমনটি সূর্যপ্রসাদকে এই দরজার দিকে পিছন করে উপবিষ্ট হতে দেখেছিলাম, তেমনই বসে আছেন তখনও। তবে কি ওই চেয়ারে বসে বসেই সূর্যপ্রসাদ ঘুমিয়ে পড়েছেন? মাথার মাঝখানে টাকটা দেখা যাচ্ছে, আলোই চকচক করছে। অন্যান্য সকলেই ইতিমধ্যে আমার পিছনে পিছনে ওই ঘরের মধ্যে প্রবেশ করছিলেন। জমাট একটা হিম স্তব্ধতা যেন ঘরটার মধ্যে। দুপা আরও একটু এগিয়ে গেলাম এবং এগোবার সঙ্গে সঙ্গেই থমকে দাঁড়িয়ে গেলাম। ভয় বিহ্বল দৃষ্টি তখন আমার সামনের দিকেই নিবদ্ধ। সূর্যপ্রসাদের ঘাড়ের কাছে ওটা কি চকচক করছে সাদা মতো? কি, কি ওটা? নিজের অজান্তেই বোধহয় সামনের দিকে একটু ঝুঁকে তাকিয়েছিলাম, এবং সেই মুহূর্তেই একটা অর্ধস্ফুট চিৎকার আমার গলা দিয়ে বের হয়ে এলো, বুঝি নিজের অজান্তেই। সকলেই তখন আমার পাশে এসে দাঁড়িয়েছেন। সূর্যপ্রসাদের ঘাড়ে একটা ছোরা বিদ্ধ হয়ে আছে, এবং বাটটুকু ছাড়া সম্পূর্ণ ফলাটাই বিদ্ধ হয়ে আছে তার মাংসল ঘাড়ে।
এ কি দাদা, কি সর্বনাশ! অর্ধ স্ফুট কণ্ঠে চিৎকার করে রাধিকা প্রসাদ দুহাতে চোখ ঢাকলেন। হাউ হরিবল! মেজর কৃষ্ণস্বামীর কণ্ঠে শোনা গেল, মার্ডার! তারপরে যেন মৃত্যু শীতল জমাট স্তব্ধতা ঘরের মধ্যে নেমে এলো। কারো মুখেই আর কোনো কথা নেই। কয়েকটি নির্বাক মুহূর্ত, তারপরেই একটা শব্দ হতে দেখি বলদেববাবু বোধহয় এই ভয়াবহ দৃশ্য সহ্য করতে না পেরে ফেইস্ট হয়ে পড়ে যাচ্ছিলেন। মেজর কৃষ্ণস্বামী তাকে তাড়াতাড়ি ধরে সামনের খালি চেয়ারটার ওপর বসিয়ে দিলেন। শুনছিলেন ডাক্তার নিহাররঞ্জন গুপ্ত রচিত ঘুম নেই উপন্যাস। আজকের পাঠটি এখানেই শেষ হলো। গল্পটির পরবর্তী অংশ শুনতে চোখ রাখুন শুধুমাত্র আমাদের পাণ্ডুলিপি অডিও বুক চ্যানেলে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।